আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি পরশুদিন একটা পোস্ট দিছিলাম ভালোবাসা বিষয়ে লাইভে আসবো। ভালোবাসা হচ্ছে এমন একটা অনুভূতি যে আপনাকে ভালোবাসবে, সে আপনার জন্য সব কিছু করতে পারবে। শুধু তার একটাই দাবি থাকবে, আপনি তার হবেন। এর বাইরে তার কোনো দাবি, তার কোনো চাওয়া থাকবে না। এটা হচ্ছে ভালোবাসার টপ লেভেলের পরিমাপক। এটার বাইরে আপনি যা কিছু শুনবেন, দেখবেন, জানবেন, সব হচ্ছে প্রতারণা। প্রতারণাটা বলতেছি এই জন্য যে এটা হচ্ছে টপ লেভেল। হ্যাঁ, একদম রিয়েল ভালোবাসা, রিয়েল লাভ। এর বাইরে আপনার যা কিছু থাকবে, সে আপনার জন্য সব কিছু করতে পারবে না এবং আপনাকে শুধুমাত্র নিজের জন্য চায় না। এর বাইরে যা কিছু থাকবে সেটা কোনো না কোনো খাত থেকে যাবে তার ভালোবাসায়, কোনো না কোনো জায়গায় ভেজাল থেকে যাবে তার ভালোবাসায়। 100% আপনার প্রতি যে অনুভূতি, সে অনুভূতির জায়গায় কোনো জায়গা সে আপোষ করবে কোনো কিছুর সাথে। 100% সে ভালোবাসবে না। আমার জীবনে আমি কখনো কোনো নারীর সত্যিকারের ভালোবাসা পাইনি। আমি ভালোবাসা পাওয়ার জন্য একটা নারীর পায়ের কাছে বসে রয়েছি, একটা নারীর চোখের দিকে চেয়েছিলাম, একটা নারীর কাছে নিজের অবস্থান পরিষ্কার করেছি, কিন্তু কোনো নারী কোনোদিন আমাকে ভালোবাসে নাই। আমাকে ভালোবাসার কথা বলছে, ভালোবাসার স্বপ্ন দেখাইছে, ভালোবাসার জন্য আমার উপর আমার তার কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছে, আমার প্রতি রাগ দেখাইছে, ইগো দেখাইছে, অনেক কিছু করছে, কিন্তু কখনো ভালোবাসে নাই কোনো নারী আমাকে। জীবনে আমি কোনোদিন কোনো নারীর ভালোবাসা পাই নাই। যদি আমি জীবনে কোনোদিন কোনো নারীর ভালোবাসা পাইতাম, সেটা হোক সে দেখতে কালো, দেখতে বেটে, অশিক্ষিত, মূর্খ, যাই হোক না কেন, যদি তার ভালোবাসাটা পাইতাম, নিরেট ভালোবাসাটা, যে আমার জন্য সে সব কিছু করতে পারে, আমি তাকে অ্যাকসেপ্ট করতাম, আমি তাকে আমার বুকের মধ্যে রাখতাম। কিন্তু সত্যি কথা কি জানেন, কখনো আমি এটা পাই নাই কোনোদিন কোনো নারীর ভালোবাসা। আপনি শুনলে অবাক হবেন যে একটা একটা ঘটনা বলি আপনাদের। আমি যখন ক্লাস 10-এ পড়ি, বাড়ির পাশে একটা হিন্দু মেয়ে, নামটা বলতেছি না, এটার সাথে আমি অনেক আড্ডা দিই, বিকালবেলা ঘোরাঘুরি করি এটার সাথে। তো একটা সময়ে আহ, এই মেয়েটার প্রতি আমার ফিলিংস জন্ম নেয়, একটা অনুভূতি জন্ম নেয়, একটা ভিতরে তাড়না, উত্তেজনা তৈরি হয় মেয়েটার প্রতি আমার। আমি কি করি, আমি ছোট্ট একটা চিরকুটে আমার কথাগুলো লিখে, মানে জাস্ট 2টা লাইন লিখে, আমি মেয়েটাকে একটা বৃষ্টির, ঝিরিঝিরি বৃষ্টির দিনে মেয়েটাকে ডাইকে মেয়েটার হাতে চিরকুটটা দিই। চিরকুটটা পাওয়ার পরে মেয়েটার সাথে আমার 1.5 বছর কোনো কথা হয় নাই। আমি মেয়েটার সাথে কোনো যোগাযোগও করি নাই। ওর নাম্বার আমার কাছে ছিল, সব কিছু এভরিথিং ছিল, কিন্তু আমি কখনো যোগাযোগ করি নাই, কথা বলে নাই। কারণ কি জানেন, আমি ভাবতাম যে আমার যা কিছু জানার, যা কিছু বোঝার, সে জানে, সে বোঝে। তার কাছে আমার নতুন করে তাকে ইমপ্রেস করতে যাওয়ার, তাকে বোঝানোর আর কিচ্ছু নাই, বাকি নাই। আমি কিছুদিন পর দেখি যে যে মেয়েটার কথা আমি কারোর কাছে শেয়ার করি নাই, কারোর কাছে বলি নাই, সেই কথা, সেই আমার তার ভালোবাসার জন্য তাকে প্রপোজাল দেওয়ার বিষয়টা সবাই জানে, বাড়ির আশপাশের মেয়েরা জানে। তো শম্পা নামে আমার একটা বাড়ির পাশে একটা ছোট বন্ধু ছিল। শম্পাকে বলি যে ওই মেয়েটাকে একদিন পুকুর পাড়ে আসতে বলতো, একটু কথা বলবো। পুকুর পাড়ে মেয়েটা আসে। আমি মেয়েটাকে জিজ্ঞাসা করি, আচ্ছা আপনি আমাকে ভালোবাসেন নাই কেন? তো সেই মেয়েটা আমাকে বলে যে আহ, সে নাকি আমাকে ভাইয়ের চোখে দেখতো, প্রথম এটা বলে। তারপর বলে তার অন্য কেউ আছে। হুম। তো আমি কথাগুলো শুনে আমি নীরবে চলে যাই, আমি নীরবে চলে যাই। এই 1.5 বছরের পর আর 1 বছর পরে মেয়েটার বিয়ে হয়।
আমি যে কোনোভাবে বিয়ের সংবাদটা শুনতে পাই যে মেয়েটার বিয়ে হচ্ছে। আমি মেয়েটার কাছে গেছি, মেয়েটার সামনে যে দাঁড়াইছি, শুনলে আপনি একটা কথা অবাক হবেন যে মেয়েটার সাথে এই যে আড়াইটা বছর প্রত্যেক দিন আমি মেয়েটাকে দেখতাম বাজারে যাওয়ার সময়। কথা হয়েছে শুধুমাত্র 1.5 বছর পরে, ওই ছোট্ট একটা কথা যে তুমি আমাকে কেন ভালোবাসো না, এর বাইরে আর কোনো কথা হয় নাই। 2.5 বছর পরে যখন মেয়েটার বিয়ে হচ্ছে, মেয়েটার সামনে গেছি আমি, মেয়েটা আমাকে কি বলে জানেন? আপনার ফোনে নাকি অন্য মেয়েদের নাম্বার আছে। আমি তখন জবাব বলছি যে যদি আমার ফোনে কোনো মেয়ের নাম্বার থাকে তুমি দেখো, তাহলে আমার ফোনটা তুমি ভেঙে ফেলো। মেয়েটার হাতে আমি ফোনটা দিই, মেয়েটা নেয় না ফোনটা। আমি তখন কি করছি জানেন? মেয়েটার যে খাতা আছে না, বই আছে না, মেয়েটার যে হাতের লেখা আছে না, ওগুলো অনেক কিছু ছিঁড়ে ছিঁড়ে এই বাড়িতে নিয়ে গেছিলাম। যে ও তো চলে যাবে শ্বশুর বাড়ি, ওকে তো আর দেখতে পাবো না। ওর যে স্মৃতিগুলো, ওর যে ওর যে স্মৃতিগুলো, এই স্মৃতিগুলো আমি আমার কাছে রাখবো। এটাই আমার ভালোবাসা। এটাই আমি মাঝে মধ্যে হাতের লেখা দেখবো, ওর যে অঙ্কগুলো বাংলাগুলো লিখছে, ক্লাসে প্র্যাকটিস করেছে, সেগুলো দেখবো। এর ভিতরেই আমি ভালোবাসা খুঁজে পাবো। রাত্রে ওই মেয়েটার বিয়ে হয়, সেদিনে রাত্রে বিয়ে হয়, বিয়ে লগ্ন। আমি বাড়িতে আসছিলাম, আসার পরে আমার না ভিতরে ভিতরে একটা তাড়না, খুব অস্থিরতা, আমি থাকতে পারতেছি না এখানে। আমি আহ, হিন্দুদের, মেয়েটা হিন্দু ছিল, হিন্দুদের ভিতরে যে আপনার 7 পাকে ঘুরে না বৈশা, তারপর হাজব্যান্ড ওয়াইফকে মালা দেয়, এটা অনেক কিছু। আমি তার সামনে বসেছিলাম, একদম সামনে বসেছিলাম, আমি একদম আসন গেড়ে বসেছিলাম, বসে তার সব কিছু আমি দেখছি, সব চোখের সামনে একদম নীরব ভাবে বসেছিলাম। আমার বন্ধু বান্ধব পাশ থেকে আমাকে টিটকারি মারছে, দুষ্টামি করছে, অনেক কিছু। আমি চুপ ছিলাম, কোনো কথা বলে নাই। শুধু বুঝতেছিলাম যে এই মেয়েটাকে আমি আর দেখতে পাবো না। আমার ভালোবাসাটা কিছু কিছু জায়গায় এমন জানেন, যে ভালোবাসি বলার পরে না তাকে আর ওই যে খোঁচানোর, তাকে ইমপ্রেস করতে যাওয়া, তার প্রতি দৌড়ঝাঁপ করা, এটা না। আমি তাকে ভালোবাসি বলছি, হ্যাঁ, আমার তাকে যেটুকু বোঝানোর, আমার সম্পর্কে জানানো, সেটা জানানো হয়ে গেছে, বোঝানো হয়ে গেছে। এখন তার পক্ষ থেকে যদি আমার জন্য কোনো ভালোবাসা থাকে, সেটা যেন সে প্রকাশ করে। আর কত দূর তার জন্য আমি দৌড়ঝাঁপ করব। আমি একটা সময় পর্যন্ত নিজেকে থামিয়ে দেই, নিজেকে থামিয়ে দেই। এটা আমার ছোটবেলাকার অভ্যাস। সব কিছুতে থামিয়ে দিই। আমার যখন যখন যেটাতে মনে হয় যে এইটার জন্য আমি যতটুকু করা দরকার, যতটুকু নিজেকে প্রেজেন্ট করা দরকার, আমি করছি, জিনিসটা জানাইছি, তারপর আর ওটার অ্যান্সার আসার প্রয়োজন, আমার আর ওখানে কিছু করার নেই। আমি যদি এরপর কিছু করতে যাই, ওটা যে তেল মাখানো হবে, তেল মাখানো, নিজেকে ছোট করা, সেটা হোক ভালোবাসার জন্য, সেটা হোক চাকরির জন্য, সেটা যে কোনো কিছুর জন্য, সেটা বন্ধুত্বের জন্য, রাজনীতির জন্য, কেরিয়ারের জন্য, যে কোনো কিছুর জন্য। যাই হোক, আজকের টপিকটা যখন ভালোবাসা, আর আমি যখন টাইটেলটা দিয়েছি যে ভালোবাসা মানে কি, আপনার নারীর পায়ের কাছে বসেছিলাম, কথাটা বুঝছেন? আমি যে মেয়েটার বিয়ে হয়েছে, বিয়েটার দিনকে রাত্রেবেলা মেয়েটার যাই, মেয়েটার পায়ের কাছে আমি বসেছিলাম, মেয়েটার পাশে বসেছিলাম। আমাকে মেয়েটা ভালোবাসে নাই, ভালোবাসে নাই। আমার প্রতি যদি তার কোনো ভালোবাসা থাকতো, সে কখনো না কখনো সেটা আমাকে প্রকাশ করতো, আমার সাথে যোগাযোগ করতো। কখনো করে নাই সেটা সে। কিন্তু সে আমার উপরে একটা, কি বলবো, অধিকার দেখানোর চেষ্টা করছে, রাগ দেখানোর চেষ্টা করছে। দ্যাটস মিনস, এটাই মেয়েদের স্বভাব। আপনি আপনার জীবনে দেখবেন এরকম অনেক মেয়ে পাবেন, এরকম অনেক মেয়ে দেখবেন যে মেয়েরা আপনাকে ভালোবাসবে না,
আপনাকে থোড়াই কেয়ার করবে, আপনাকে 2 পয়সার দাম দেবে না, কিন্তু সেই মেয়েটা চাইবে না আপনি অন্য কারো হন, আপনাকে ভালোবাসবে না, আপনাকে কাছে রাখবে না, আপনাকে আপন করবে না, কিন্তু আপনাকে কারো হতেও দেবে না। শুধুমাত্র কি চাইবে জানেন? আপনি তাদের না, হচ্ছে নাটাই আর আপনার যে ঘুড়ি, আপনি তার পিছনে ঘুরে ও যেমন ভাবে নাচাবে ইশারা ইঙ্গিতে আপনি তেমন ভাবে নাচেন, জাস্ট এটাই ওদের চাওয়া। নিজেও ভালোবাসবে না, কারো হতেও দেবে না, কারো ভালোবাসা পাইতেও দেবে না। ফর এক্সাম্পল, আমি যখন গোপালগঞ্জে ইঞ্জিনিয়ারিং করতেছি, তখন আমার একটা ফ্রেন্ড ছিল, সুন্দর গান গাইতে পারতো। আমাদের কোটালি পাড়ায় 2টা প্রেম করেছে, একা খাইছে 2টাতেই। সেই কান্না আমার কাছে প্রতিদিন শেয়ার করতো, বহুত কান্না দেখছি। আমি তখন ওই নীলচন্দ্র ছিলাম, তো তখন তো সোহেল আওলাদ ছিলাম না ফেসবুকে, নীলচন্দ্র ছিলাম। আমার লেখা গল্প কবিতা মানুষ পছন্দ করতো, অনেক পছন্দ করতো। তো ওই মেয়েটার কাছে একটা মেয়ে প্রাইভেট করতো, মেয়েটার নাম ছিল কণা। ওই কণাকে সে আমার কথা বলে, কণা আইসা আমার বন্ধু হতে চায়, আমাকে আমার বেস্ট ফ্রেন্ড হওয়ার জন্য প্রস্তাব দেয়। তো একটা সময় পরে একটা দিন কলেজে বসে আমি কণাকে ফোন দিয়ে বলতেছি তুই কেমন আছিস। কণা বুঝে গেছে যে সোহেল আমার বেস্ট ফ্রেন্ডের প্রপোজালটা অ্যাকসেপ্ট করছে। কণা তো সেই খুশি। এরপর আপনি শুনলে অবাক হবেন, কণা কখনো আমার হয় নাই। কণা মানে আমার হয় নাই বলতে, তার প্রথম বন্ধুত্বের প্রথমে কিছু রুলস ছিল, এরকম এরকম এই এই জিনিস করা যাবে না, এই জিনিস করা যাবে না। আমিও সেই রুলসগুলো মেনে ওনার সাথে ফ্রেন্ডশিপটা কন্টিনিউ করছি। এরপরে আহ, একটা সময় পরে আমি আসলে ফ্রেন্ডশিপটাকে অনেক বেশি গুরুত্ব দিছি, কখনো ওর সাথে প্রেমের সম্পর্কে জড়াইতে চাই নাই, ঠিক আছে? কিন্তু ওর ভিতরে কিছু আমি জানি না। ও যে মেয়েটার মাধ্যমে ও আমার সাথে পরিচয় হয়েছে, ও তার সম্পর্কেও এমন এমন গোপন কথা আমার কিছু বলার চেষ্টা করতো, যেন আমি কখনো ওই মেয়েটার প্রতি নিজের ভিতরে কখনো সফট কর্নার তৈরি করতে না পারি। আবার যে মেয়েটা ওকে যে মেয়েটা যে সুন্দর গান গাইতো, আমার ফ্রেন্ড ছিল, সেই মেয়েটার করার সম্পর্কে এমন কিছু একটা গোপন বিষ আমার ভিতরে ঢেলে দিছে, আমি যেন কণাকে কখনো ভালোবাসতে না পারি, নিজের জীবনের জন্য স্বপ্ন দেখতে না পারি। 2টা মেয়ের গেম, 2টা মেয়ের একজন আরেকজনকে এটা খুব আস্তে কথা বলতেছে, এটা শব্দ যাচ্ছে না। আচ্ছা, সরি, উপর থেকে একটু নিচে চলে আসলাম। তো আপনার এই যে 2টা মেয়ে আমি কলেজ লাইফে দেখছি, এই 2টা মেয়ে কখনো কেউ আমার কিন্তু হয় নাই, টোটালি কখনো আমার হয় নাই। আবার কখনো কেউ আমার হবে এটা হইতেও দেয় নাই। সর্বদাই নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করছে আমাকে, আর অন্য কাউকে আমার থেকে সরানোর চেষ্টা করছে, বিদ্বেষ ঢুকাই দিচ্ছে অন্য কারো সম্পর্কে আমার প্রতি। আমি না এদেরকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতাম, বন্ধু হিসাবে এদের কাছে খুব বিশ্বাসী ছিলাম, খুবই বিশ্বাসী ছিলাম। কণা গোপালগঞ্জ 4-5 বার আমার সাথে দেখা করতে আসছে, মিট করতে আসছে। এরপর কণাকে অন্য একটা মেয়ে জিজ্ঞাসা করে সোহেল কেমন,
কোনা জাস্ট এক কথা উত্তর দিছে, সোহেলের সাথে আমি 4-5 বার দেখা করছি, ওর মতো ছেলে হয় না, ও খুব ভালো একটা ছেলে। এই অ্যান্সারটা কোনা দিচ্ছে আমার সম্পর্কে। তো আমার ওই যে মেয়েটা কোনাকে আমার কাছে পরিচয় করে দিয়েছিল, সেই মেয়েটা কিন্তু আজও আমার ফ্রেন্ড লিস্টে আছে। কিছুদিন আগে তার মা অসুস্থ ছিল গোপালগঞ্জে, আমি তাকে মাকে দেখতে গেছিলাম। আমি তার একটা বিশ্বস্ত বন্ধু। কিছুদিন আগে আমি খুব কষ্টের উপরে আমি সুইসাইড করব বা এরকম কিছু একটা করব, একটা ফেসবুকে পোস্ট দিছিলাম। একমাত্র ওই মেয়েটা আমার ইনবক্সে এসে কি বলতে পারেন, সোহেল তুমি মরে যেও না, সোহেল তুমি মরে যেও না, তোমার মতো বন্ধু আমি জীবনে পাবো না। এরকম নিঃস্বার্থহীন ভাবে কারো আহ, কেউ আছে এরকম বন্ধু আমি কখনো পাবো না। সবাই তো স্বার্থপর, একমাত্র তোমার ভিতরে কোনো স্বার্থ দেখি নাই, তুমি মরে যেও না প্লিজ। আমার ইনবক্সে বাঁচানোর জন্য রিকোয়েস্ট করতেছে, একমাত্র ও, আর কেউ না। সে জাস্ট একটা ফ্রেন্ড আমার, সে একটা একটা ঘরের ঘরণী, একটা বাচ্চার মা। আমার সাথে খুব একটা কথা হয় না, হয়তো 6 মাস পরে 3 মাস পরে একটা হাই হ্যালো জাস্ট একটু, ঠিক আছে, নিজের কোনো কিছু শেয়ার করার যদি ইচ্ছা হয় কখনো জাস্ট একটু। আপনি বুঝেন যে আমি কতটা নিঃসঙ্গ, কতটা একা, আমি কতটা কতটা আমি একা নিঃসঙ্গ আমার লাইফে। এই একটা মাত্র মেয়ে যে জাস্ট আমার একটা ফ্রেন্ড, সে আমাকে আমার সুইসাইড করার কথা শুনে বা সুইসাইড করবো এরকম শুনে ইনবক্সে এসে আমাকে রিকোয়েস্ট করতেছে সোল তুই মরে যেও না। আর কারো কোনো প্রতিক্রিয়া নাই, কারো কোনো বন্ধু বান্ধবী কারো কোনো প্রতিক্রিয়া নাই, মানে আমার লাইফে নাই তো কেউ স্বার্থ ছাড়া আমার সাথে মিশবে বা আমাকে নিয়ে 1 মিনিট ভাববে, এরকম কেউ নেই আমার জীবনে। পরম সত্য এটা। কিন্তু আমি না আক্ষেপ করি না কখনো, এই যে চলতেছি ফিরতেছি খাচ্ছি যাচ্ছি, বিন্দাস চলে যাচ্ছে, এটাই জীবন, এটাই সবকিছু আমার জীবনে। আমি একটা মাত্র প্রেম করেছি মনে হইতো একটা সময়ে, একটা মেয়ের প্রতি খুব দুর্বল হয়ে যায়, ভাবতাম এই মেয়েটা আমাকে ভালোবাসে, আহ, আমার তার ভালোবাসার মূল্য দেওয়া উচিত। মেয়েটার সাথে ফেসবুকে আমার পরিচয় হয়, আমার নীলচন্দ্র আইডিটা নষ্ট হয়ে যায়, যে কোনো কারণে নষ্ট হয়ে যায়। 1 বছরের মতো ওয়েট করছিলাম আইডিটার জন্য, এর ভিতরে একটা অপশনাল একটা আইডি খুলি, ওই আইডিতে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়, মেয়েটার বাড়ি দিনাজপুর। আমি না ওই যে বন্ধু বান্ধব আড্ডা খেলাধুলা এগুলা নিয়ে ব্যস্ত থাকতাম, হ্যাঁ, কলেজ লাইফ এগুলা নিয়ে ব্যস্ত থাকতাম, মানে ওই মেয়েকে এক্সট্রা প্রায়োরিটি, তার প্রতি যে একটা দুর্বলতা প্রকাশ করা, ইমোশনাল হওয়া, এই জিনিসটা আমার ভিতরে ছিল না। বা আমি কিছু জিনিস চাইতাম যে এই মেয়েটা আমাকে টেক কেয়ার করুক, বা একটু ধরেন আমি রোজা রাখি রমজান মাসে রোজা রাখি ভর, মানে গরমের দিনে আমি যাচ্ছি পরীক্ষা দিতে, বাট মেয়েটাকে অনেক বেশি বোঝানোর পরেও তার হচ্ছে দুপুর 11টা বাজলেই তার ক্ষুধা লেগে যেত, সে রোজা রাখতো না, নামাজ পড়তো না, রোজা রাখতো না। কোনো একটা গুণ ছিল যে তার প্রতি আমি মানে আকৃষ্ট হব এরকম ছিল না। তো মেয়েটা আমাকে একবার আমার বার্থডে উইশ করে আমাকে বলে যে তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমার সাথে যোগাযোগ করো, অন্যথায় যোগাযোগ করো না আমার সাথে। আমি 6 দিন পরে মেয়েটার সাথে যোগাযোগ করি। আমার অনেক লেট হয়ে গেছিল মনে হয়, আমি জাস্ট মেয়েটার মতো করে চিন্তা করি যে এই মেয়েটা আমাকে ভালোবাসে, দীর্ঘদিন ধরে আমার পিছনে মেয়েটা সময় দিচ্ছে, ঘুরতেছে, তার ভালোবাসাটা অ্যাক্সেস করা উচিত, ওকে ফেরানো উচিত হবে না। 6টা দিন সময় নিয়ে বোঝার জন্য, 6 দিন পরে মেয়েটাকে ফোন দেই, মেয়েটা এরপর আমাকে বলতো যে আমার নাকি দেরি হয়ে গেছে,
আমি বুঝতাম না আসলে কিসের দেরি হয়েছে। আমি মেয়েটাকে এইভাবে নেই যে ও আমার বউ হবে। ওকে আমি কল্পনা করতাম, অন্য মেয়েদের সাথে কম্পেয়ার করতাম, ওকে তুলনা করতাম যে ও যদি আমার বউ হয় তাহলে হচ্ছে আমার কেমন হবে, আর ওর জায়গায় যদি অন্য একটা মেয়ে আমার বউ হয় তাহলে হচ্ছে কেমন হবে। এগুলা আমি কম তুলনা করতাম। তো যে মেয়েটা আমাকে অনেক বেশি ভালোবাসে, আমার প্রতি যার হচ্ছে চঞ্চলতা অনেক বেশি, আহ, তার ভালোবাসার কাছে অন্য কারো ভালোবাসা তো নস্যি। অন্য কেউ যত সুন্দরী হোক বা যাই হোক, তার অ্যাটিটিউড, তার অ্যাক্টিভিটিস তো নস্যি। এই প্রাধান্যটাই আমাকে শেষ করে দেয়। আমি আস্তে আস্তে ওর প্রতি এতটা বেশি ইমোশনাল হয়ে যাই যেটা বলার বাইরে। একটা সময় এই মেয়েটা আমাকে বলে যে তার বাড়িতে নাকি তাকে আইসা আংটি পড়াইছে ছেলে পক্ষ, তার বিয়ে হয়ে যায়। আমি আমার বোনকে ফোন দিয়া ম্যানেজ করি, ম্যানেজ করিয়া আমি ওই মেয়েটাকে বিয়ে করবো প্রিপারেশন নিয়ে। আমার বোন ওই মেয়েটার সাথে কথা বলার পরে মেয়েটার ফোনে সুইচ অফ। সকাল 10টা 11টার সময় কথা বলছে, রাত 11টা পর্যন্ত সুইচ অফ মেয়েটার। আমি রাত 11টার সময় আমার বোনকে ফোন দিই যে তুই কি বলছস ওকে, তুই কি ওকে নেগেটিভ কোনো কিছু বলছস? বোন বলে না, ওকে আমি তো নেগেটিভ কোনো কিছু বলি নাই। আমিও তো টেনশনে আছি, 50 বারের উপরে ফোন দিছি, সুইচ অফ কেন? পরের দিনকে আমি ওই মেয়েটার ফেসবুক ফ্রেন্ড হিসেবে কন্ট্যাক্ট করি। ওই ছেলেটা যখন শুনে যে আমি তার বয়ফ্রেন্ড, সে টাস্কি খেয়াল যে আপনি তার বয়ফ্রেন্ড? আমি বলছি হ্যাঁ, কিন্তু কেন? তো বলছে আমাকে আরেকটা ছেলের আইডি দেয় যে আপনি, এবং ফোন নাম্বার দেয় যে আপনি, আচ্ছা, যে আপনি ওর সাথে যোগাযোগ করেন, আপনি ওর সাথে যোগাযোগ করেন, ওর সাথে কন্ট্যাক্ট করেন আপনি। আমি পরের দিনকে আহ, ওর সাথে যোগাযোগ করি, হ্যাঁ, ওই ছেলেটার সাথে কন্ট্যাক্ট করি। আর একটা ছেলের যে নাম্বার আমাকে দিছে, আইডি আমাকে দিছে, সেই ছেলেটার সাথে আমি কন্ট্যাক্ট করি। কন্ট্যাক্ট করার পরে আমি কি শুনতে পাই জানেন? সে সকাল দুপুর রাত আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলে, সে 1.5 বছর 2 বছর ধরে প্রেম করে। একটা সময়ে আমি বলে ফেলছি তাহলে আমি কে, আমি কে তাহলে? আপনি এতটা দিন ধরে তার সাথে কথা বলতেছেন, তার সাথে সম্পর্ক করতেছেন, তাহলে আমি কে? আমার মুখ ফসকে কথাটা বেরিয়ে যায়। এরপর আমি প্রাইভেট পড়তে গেছিলাম, প্রাইভেট পড়তে পারি নাই। আমার শরীর কাঁপতেছে, মাথা ব্যথা করতেছে। আসলে হইল ওটা কি, যাকে আমি এতদিন ধরে চিনি, জানি, যার ভালোবাসায় ইমপ্রেস হয়ে হচ্ছে আমি তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিচ্ছি, আজ সে মেয়েটার বয়ফ্রেন্ড আমাকে কি শোনাচ্ছে। জিনিসটা নিতে পারিনি আমি। আমি মেয়েটাকে ফোন দিয়ে যে কোনোভাবে তাকে বাধ্য করি তার ফেসবুক আইডিটাকে অ্যাক্সেস নেওয়ার জন্য। সে কি করতো জানেন? 2টা আইডি চালাইতো। আমি তাকে একবার জিজ্ঞেস করি তোমার 2টা আইডি কেন? সে আমাকে বলে যে তুমি অনেক সময় ব্যস্ত থাকো, আমার সাথে কথা বলতে পারো না, সেই সময়টায় আমি অন্য আইডিতে থাকি, কারণ তোমার এই ব্যস্ততা, তোমার এই কথা বলতে না পারা, এটা আমাকে কষ্ট দেয়। আমি ভাবতাম ইটস ওকে, ঠিক আছে। ওই মেয়েদের আরেকটা জিনিস বলি, এই যে বেশি খুঁতখুঁতানি স্বভাব না, এইটা আমার ভিতরে নাই। আমি হচ্ছে যাকে বন্ধু ভাববো তাকে বিশ্বাস করবো, যাকে ভালোবাসবো তাকে বিশ্বাস করবো। বিশ্বাস যদি না করতে পারি একটা মানুষকে, যদি খুঁতখুঁতানি থাকে আমার ভিতরে, তাহলে আমি তাকে নিয়ে কিভাবে সুখী হব, কিভাবে শান্তি পাবো? তো এই জিনিসগুলো হচ্ছে আমার ভিতরে কাজ করতো, এই জিনিসগুলা আমার ভিতরে কাজ করতো, হ্যাঁ। আমি আমি ওই মেয়েটার ফেসবুক যখন ঘাঁটি, এটার ফেসবুক ঘাঁটি, ফেসবুক ঘাটার পরে আমি দেখি যে ওই ছেলের সাথে তার ভিডিও কল, অডিও কল, সবকিছু, আই লাভ ইউ, এটা সেটা সবকিছু
আমি দেখে না নিতে পারিনি জিনিসটা। আমি ঘুমের ওষুধ বিভিন্ন কিছু আহ, মানে খাইয়ে ঠাইয়ে জাস্ট আমি যেন সচেতন না, মানে জাগ্রত না থাকি। জাগ্রত থাকলেই ওই মেয়েটার কথা মনে পড়ে। আহ, আমি না মেয়েটাকে ফোন দিয়ে দুদিনে কান্না করছি, অনেক কান্না করছি, চোখের জল ফেলাইছি, অঝরে কাঁদছি। নিতে পারিনি এই জিনিসটা। আমি ঘুমের ওষুধ খাইতাম, এটা সেটা পাগলের মতো হয়ে গেছিলাম, ভাত টাত খাইতাম না, বন্ধ করে দিয়েছিলাম। আমার বাসা থেকে আমাকে ওয়ার্নিং দিছিল তরিকুল ইসলাম মুন্না ভাই, কোটালীপাড়ার, আমার সাথে ম্যাচে থাকতো। আমাকে ওয়ার্নিং দিছিল, ভাই আপনি যদি এরকম উচ্ছৃঙ্খল লাইফ লিড করেন আপনার বাসা থেকে চলে যেতে হবে। বিশেষ করবেন আমার যে বন্ধুদের সাথে হচ্ছে আমি সারাদিন মিশতাম, চলতাম, যারা আমার সবকিছু জানতো, যে বন্ধুদের মানে পরামর্শে প্ররোচনায় অনেক সময় মেয়েটাকে একটা কথা বলছি যে জিনিসটা মেয়েটার ভালো লাগে নাই, সেই বন্ধুরা আমাকে বিন্দু মাত্র কোনো সাপোর্ট দেয় নাই, কোনো সান্ত্বনা সাপোর্ট। যখন ওরা দেখতেছে যে সোহেল আসলে কি রকম চলতেছে লাইফে, কি হয়ে যাচ্ছে, কোনো সাপোর্ট দেয় নাই। আমি একা একা ওইখান থেকে ফিরে আসার চেষ্টা করছি কয়েকটা দিন পরে। তারপর থেকে আমি মেয়েদেরকে খুব ভয় পাইতাম। ভয় পাইতাম কেন জানেন? আমি মেয়েটাকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি আমার সাথে এরকম করলা কেন? কি উত্তর দিচ্ছে জানেন? যে তোমার সাথে প্রথম প্রথম আমি তোমার পিছনে অনেক কি বলে সফট ছিলাম, অনেক ইমোশনাল ছিলাম, কিন্তু তুমি আমাকে না পাত্তা দিতে না। তুমি তোমার বন্ধু বান্ধব, তোমার আড্ডা, খেলাধুলা, ঘোরাঘুরি এগুলো নিয়ে ব্যস্ত থাকতে। আমি তখন ভাবি যে আমি তোমাকে আমার প্রতি ইমোশনাল বানাবো, ইমোশনাল বানাবো। তোমার সাথে তোমাকে আমার প্রতি ইমোশনাল বানানোর জন্য আমি 6টা মাস তোমার সাথে অভিনয় করি। তো এরপর আর কোনো মেয়েকে বিশ্বাস তো দূরের কথা ভয় পাইতাম আমি, যে ভাই যে মেয়েরা জাস্ট একটা, আমি তো মেয়েটা কোনো ক্ষতি করি নাই তাই না, আমি বন্ধু বান্ধব নিয়ে চলতাম, এটার সাথে মেয়েটার সাথে কন্ট্যাক্ট রাখতাম, কথা বলতাম টুকটাক, কিন্তু তার প্রতি মানে তারা, সে যেরকম কান্দে আমার সেরকম কান্দতে হবে, সে যেরকম পাগলামি করে আমার সেরকম পাগলামি করতে হবে, সারাদিন তার সাথে বক বক করতে হবে, আমার কোনো বন্ধু বান্ধব বা ঘোরাঘুরি এগুলা থাকবে না, শুধুমাত্র তাকে নিয়ে সারাটা 24 ঘন্টা পরে থাকতে হবে। এইটা থাকতে পারি নাই দেখা যে মেয়েটা আমার জন্য যে মেয়েরা 6টা মাস আমার সাথে অভিনয় করতে পারে ভালোবাসা, তাদেরকে কি ভয় পাওয়া উচিত না? মেয়ে জাতি কি ভয় পাওয়া উচিত না? ভয় পাইতাম প্রচুর, মেয়েদের কাছে ঘেসতাম না। এরপর সত্যিকার অর্থে আমি কোনোদিনও প্রেম করি নাই কারোর সাথে, করি নাই। আর এই যে ভালোবাসা পাওয়া না, আমি আমার জীবনে কখনো ভালোবাসা পাইনি। শুরুতে আমি টাইটেল নিয়ে একটি কথা বলছিলাম, ভালোবাসার পরিমাপক। আসলে ভালোবাসার পরিমাপক এটাই যে সে আপনার জন্য সবকিছু করতে পারবে এবং শুধু চায় যে আপনি তার হন। আমি একটা মেয়েকে দেখছিলাম ভালোবাসতে পারছে, জানেন মেয়েরা না ভালো ছেলেদেরকে ভালোবাসতে পারে না, ওরা হচ্ছে ভণ্ড ছেলেদেরকে ভালোবাসতে পারে, ভণ্ড ছেলেদেরকে ভালোবাসে এবং ভণ্ড ছেলেদের কাছ থেকে ভালোবাসাটা ভীষণ পরিমাণে চায়। প্রমাণ নেবেন? দাঁড়ান দিচ্ছি প্রমাণ। আমার মিতু নামে একটা ফ্রেন্ড ছিল, হয়তো ভাববেন যে সোহেলের এত ফ্রেন্ড নিয়ে লুচ্চা। ভাই আমি ছোটবেলা থেকে এমন অনেক সময় হয়েছে যে মেয়েরা আমার সাথে বন্ধুত্ব করতে চাইতো, বিশ্বাস করতো, আমাকে খুব বিশ্বাস করতো,
যে আমার দ্বারা ওদের কোনো হ্যারাসমেন্ট কোনো হবে না, কখনো ক্ষতি হবে না, আহ, কখনো কোনো রকম কিছু খারাপ কিছু হবে না, ওর সেফ থাকবে এবং ওর সব কিছু শেয়ার করতে পারবে, বিশ্বাস করবে, এরকম একটা ই ছিল। আমার সোহেলি নামে একটা ফ্রেন্ড ছিল গোপালগঞ্জ। সে যখন মার্কেট করতো গোপালগঞ্জ, আমি কেনাকাটার বিষয় একটু ভালো, তো একটু দরদাম করতে পারি একটু, এগুলোর কারণে সোহেলি আমাকে ফোন দিত যে মার্কেট করার সময়, আমাকে বাজার করার জন্য ফোন দিত, জাস্ট যে বাজার করে দেওয়ার জন্য। এছাড়া আমার প্রতি তার কোনো ছিল না কোনো মানে টেক কেয়ার, বন্ধুত্ব সম্পর্ক রাখা। আজকে সোহেলের সাথে হয়তো আমার মনে হয় যে আর 7-8 বছর কোনো যোগাযোগ নেই। আমি জানিও না কোথায় আছে, কি অবস্থা আছে, বেঁচে গেছে না মরে আছে, কিচ্ছু বেঁচে আছে না মরে আছে কিচ্ছু যায়, জাস্ট আমাকে বাজার করার জন্য ফোন দিত। আর ওই যে যে মেয়েরা আমার সাথে বন্ধুত্ব করতো, তারা হচ্ছে তাদের একটা প্রয়োজনে, একটা চরম সত্যি কথা শুনবেন, জীবনে কোনো মেয়ে আমাকে ভালোবাসে নাই, কিন্তু প্রচুর মেয়ে আমাকে ইউজ করছে বিভিন্নভাবে, তার একটা দুঃসময় কাটানোর জন্য, তার কথা শেয়ার করার জন্য, তার একটা জিনিস শেখার জন্য, একটা জিনিস জানার জন্য, একটা কিছু পাওয়ার জন্য বিভিন্নভাবে তারা আমাকে ইউজ করছে। ধান্দাবাজ, ধান্দাবাজ এই দুনিয়ায় যদি সবচেয়ে বড় ধান্দাবাজ থাকে সেটা হচ্ছে মেয়ে জাতি। এদের মতো ধান্দাবাজ ভাই কেউ নাই, স্বার্থপর কেউ নাই মেয়ে জাতির চেতে। যখন ওর ধান্দাটা আপনার প্রতি কমপ্লিট হবে, যেটার জন্য এই মেয়েটা হচ্ছে আপনার কাছে আসছে, আপনাকে ভালোবাসি বলছে, সেই মেয়েটার যখন চাওয়াটা পূরণ হয়ে যাবে আপনার প্রতি, দেখবেন সে আর আপনার সাথে নাই। মেয়েটা তখন আপনার লাইফে নাই, স্বার্থটা যখন উদ্ধার হয়ে যাবে সে আর আপনার লাইফে নাই। কোনো মেয়ে যদি আপনার সাথে সম্পর্ক থাকে, আপনাকে ভালোবাসে, বুঝবেন আপনার প্রতি তার একটা স্বার্থ আছে, যে কোনো দিক দিয়ে স্বার্থ আছে। স্বার্থ নাই মেয়েও নাই, কোনো মেয়ে নাই দুনিয়ায়, কোনো মেয়ে নাই, আমি বলতে পারবো দুনিয়ায় কোনো একটা মেয়ে নাই যে স্বার্থ ছাড়া, ধান্দা ছাড়া কোনো ছেলের সাথে যোগাযোগ করে, কথা বলে, যোগাযোগ রক্ষা করে, নাই। তো এরকম আরেকটা ঘটনা বলি আপনাদের। আসলে ভাবে লুচ্চা ভাবতে পারেন আমাকে, আমি কিন্তু লুচ্চা না, আমি জীবনে কোনো মেয়ের সাথে লুচ্চামি করিনি এখন পর্যন্ত। আমি আমাকে আপনারা কেমন জানেন, কেমন দেখেন জানি না, ওই মেয়েদের প্রতি যে পাপ না, ওইটা আমি করি না, ঠিক আছে। বন্ধু থাকতেই পারে, আমি কলেজে লেখাপড়া করছি, আমার লেখালেখি অনেক মেয়ে পছন্দ করতো, তো আমার বন্ধুদের কাছে আমার কাছে গল্প করতো, সেই সময় বন্ধু থাকতে পারেন, জাস্ট এরকম কিছু। গোপালগঞ্জের আমার একটা বন্ধু, বন্ধু বলা যাবে না, মাঝে মধ্যে তার ক্রাইসিস গুলো, তার বয়ফ্রেন্ডের সাথে ঝামেলাগুলো আমার সাথে শেয়ার করতো। একটা সময় আমাকে কি প্রপোজ করে জানেন, সোহেল তুমি আমার সাথে একটু প্রেমের অভিনয় করো কিছুদিন। কেন? আচ্ছা আমি ওকে ভুলে যেতে চাই, ওকে ভুলে থাকার জন্য তুমি আমার সাথে জাস্ট একটু অভিনয় করো। ভাই, প্রেমের অভিনয় এটা কারোর সাথে কি সম্ভব হয়? আমি না করতে পারিনি, করতে পারিনি। একটু আগে যে বলছিলাম যে একটা মেয়ে ভালোবাসতো, তারা হচ্ছে মেয়েরা ধান্দাবাজ ছেলেদের ভালোবাসে পড়ে, ফটকা 2 নম্বর ছেলেদের প্রেমে পড়ে, ভালো ছেলেদের প্রেমে পড়ে। একটা প্রমাণ নেন আমার কাছ থেকে আজকে। মিথু নামে আমার একটা ফ্রেন্ড ছিল, হচ্ছে একটা সেনাবাহিনীর একটা ছেলের সাথে প্রেমে পড়ে, সেনাবাহিনীর চাকরি করে একটা ছেলের সাথে প্রেমে পড়ে। তো প্রেমে পড়ার পরে ওই সেনাবাহিনীর ছেলেটার গল্প আমার কাছে বলতো, অনেক কিছু শেয়ার করতো। কি বলতো জানো না, ছেলেটা অনেক ভালো,
ওই ছেলেটা মিতুর পিছনে 6 মাস ধরে ঘুরতেছে। মিতুকে ফোন দিয়া ছেলেটা, ফোন দেওয়ার পরে মিতু যদি ফোনটা রেখে দেয়, ওই ছেলেটাকে 1 ঘন্টা পরে হ্যালো বললেও ছেলেটা লাইনে আছে, ফোনটা কাটে দেয় এবং ফোনটা কানে করে বসে থাকে। মিতু যখন ছিপটাকে নিয়ে হাঁটে, ছেলেটা কোনোটা মেয়ের দিকে তাকায় না এবং ছেলেটা বলছে যে ওই ছেলের লাইফে ফার্স্ট গার্ল হচ্ছে মিতু। ঠিক আছে, এই সমস্ত শোনার পরে আমি কি ফিডব্যাক দিচ্ছি জানেন? এর চেয়ে খারাপ, এর চেয়ে ধান্দাবাজ ছেলে তুমি জীবনে দেখো নাই, এইটা আমি বলছি। তো বলার পরে মৃত্যু তো আমার প্রতি ভীষণ খ্যাপা, মানে বউ হয়ে গেছে পোলার, ঠিক আছে, স্বামী বলে আল্লাহ দে গদ গদ। তো আমার সাথে সম্পর্কের অবনতি, বন্ধুত্ব নাই, কথাটা তো হয় না। হঠাৎ করে আমাকে খুঁজতেছে একদিন, ফোন দিয়ে বলতেছে যে আমি খুব খারাপ অবস্থায় আছি অনেকদিন ধরে, আমার মনে হতো যে কেউ যদি আমার ভালো চায়, আমার প্রতি যার কার যদি স্বার্থ ছাড়া কোনো ই থাকে, সেটা হচ্ছে আপনি। যদি কেউ সত্যিকার অর্থে আমাকে কোনো ভালো কথা বলে, সেটা হচ্ছে আপনি, আপনার সাথে আমি দেখা করতে চাই। সাভার একটা পার্কে মেয়েটার সাথে দেখা করি। ওই ছেলেটা 56 নম্বর গার্লফ্রেন্ড ছিল কিন্তু। ছেলেটা গ্রামে একটা বিয়েও আছে। এসব কিছু জানার পরেও মিতু আমাকে কি বলে জানেন? আচ্ছা, ও যদি আমাকে একটু সত্যিকার একটু ভালোবাসতো, ছেলেটা কি করছে জানেন? মিতুকে ইউজ করে ডাস্টবিনের মতো ছুঁড়ে ফেলে দিছে। মিতু সেটা জানে। 56 নম্বর গার্লফ্রেন্ড, গ্রামের বউ আছে, ধান্দাবাজ, ডাস্টবিনের মতো ছুঁড়ে ফেলে দিছে। তারপরও মিতু আমাকে বলতেছে যে ও যদি আমাকে সত্যিকার ভালোবাসতো। একটা মেয়েকে আমি দেখছি ভালোবাসতে, তারপরেও আমি বলবো যে মেয়েদের ভিতরে স্বার্থপরতা, ধান্দাবাজি ছাড়া কোনো মেয়ে জীবনে ভালোবাসে না। আমি মৃত্যুকেও ফলস প্রমাণ করব। মৃত্যু ওই ছেলেটা যে সেনাবাহিনীর চাকরি করে, সেটার জন্য ছেলেটারকে প্রাধান্য দিছে, সেইটার জন্য বলছে যে যদি আমাকে ভালোবাসতো, সে হচ্ছে একটা সেনাবাহিনীর ওয়াইফ হইতে চাইছে, সিকিউর লাইফ চাইছে। এটা একটা ধান্দা, এটা একটা চরম লেভেলের ধান্দা। ম্যাক্সিমাম মেয়ে যদি কোনো ছেলেকে আল্লাহ দিয়ে হয়, ভালোবাসা উঠলাই পরে সব কিছু, ওই ছেলেটার জন্য না ভাই, ছেলেটার ক্যারিয়ারের জন্য, ছেলেটা নাহলে ছেলেটার ফ্যামিলির জন্য, নাহলে ছেলের বাপের জমি জমার জন্য। মেয়েরা ছেলেদের চাইতে 5 বছর অ্যাডভান্স থাকে। আমাদের বাড়ির পাশে একটা ছেলে, নামটা বলতেছি না, রিসেন্টলি বিয়ে করছে কিছু, আর ছোট ভাই মতন। হ্যাঁ, ভালোবাসি অনেক ছেলেটা। আজ থেকে প্রায় আজকে 26 না, 2012 সালের কথা, আজ থেকে প্রায় 14 বছর আগে। তো প্রচুর ভালোবাসতো একটা মেয়েকে, মিনিট কার্ড কিনে কিনে শেষ করে ফেলতো এটার জন্য, পুরো ঘর মিনিট কার্ডের মানে স্তূপ বানাই ফেলছে। আমি ওই ছেলেটাকে একটা কথা বলছিলাম যে আজ থেকে 6 মাস পরে তোর অবস্থা এইটা হবে, যদি এটা থেকে রিজেক্ট খাবি, খাওয়ার পরে এসে আমার কাছে কান্না করবি এবং আমার কাছে এসে এই কথাগুলো বলবি। 6 মাস পরে ছেলেটা মেয়েটার থেকে রিজেক্ট খায়, রিজেক্ট খেতে কান্না করে, আমার কাছে এসে যে কথাগুলো আমি বলছি সেই কথাগুলো আমার কাছে রিপ্লাই করে, আমাকে বলে যে ভাই তুই বললি কেমন এটা। আমি অবজারভেশন জিনিসটা খুব ভালো করতে পারি। আমার যে মেয়ে বন্ধু না, এদের আমার প্রতি বন্ধুত্ব রাখা বা ই করার একটা বিশেষ কারণ বলে, ছোটবেলা থেকে এইসব মেয়ে সবাই মনে করতে কি জানেন, আমি যে কোনো কিছুকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি, খুব সুন্দরভাবে অবজারভেশন করতে পারি।
যে কোনো মানুষের ভিতরের না বলা কথা আমি প্রকাশ করে দিতে পারি অবলীলায়, এবং তার সামনে সেটা উপস্থাপন করে আমি খুব সুন্দরভাবে তার ভিতরে কি আছে, কি চিন্তা করতেছে, তার মেন্টালিটি কি, আমি সব কিছু সুন্দরভাবে উপস্থাপন করে ব্যাখ্যা করতে পারি। এই ব্যাখ্যার জন্য, নিজের সম্পর্কে জানার জন্য আমার সাথে বন্ধুত্ব করতো এবং বন্ধুত্ব রাখতো। যেটা বলছিলাম আমি, ভালোবাসার পরিমাপক। যে আপনাকে ভালোবাসবে সে আপনার জন্য সব কিছু করতে পারবে। এটা কারা জানেন? এটা ছেলেরা। একটা ছেলে যাকে ভালোবাসে তার জন্য সব কিছু করতে পারে, শুধুমাত্র এইটুকু চায়, তুমি আমার হও, তুমি শুধু আমার হও। কিন্তু এইটুকু জিনিসটা তাও ছেলেরা পায় না। সব কিছু করার পরেও, সব কিছু করতে চাওয়ার পরেও তাও পায় না। আপনি দেখাইতে পারবেন লাইফে একটা মেয়েকে যে কোনো একটা ছেলের জন্য নিজেকে পরিবর্তন করছে? দেখাইতে পারবেন? কোনো দিন দেখাইতে? ইতিহাস, তাকে ইতিহাস দিলাম, আদম সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত দেখাইতে পারবেন যে কোনো একটা মেয়ে কোনো একটা ছেলের জন্য নিজেকে একটু পরিবর্তন করছে? কোনো জিনিস, কোনো স্যাক্রিফাইস করছে কোনো জিনিসের সাথে? পরিবর্তন করছে? পারবেন না দেখাইতে। কিন্তু আমি যদি ছেলেদের কথা বলি, বহু ছেলে জীবনে একটা মেয়ের জন্য নিজেকে পরিবর্তন করছে, চেঞ্জ করছে। নিজের ফ্যামিলি ছাড়ছে, নিজের ঘর ছাড়ছে, নিজের চাকরি ছাড়ছে, নিজের স্বভাব চেঞ্জ করছে, নিজের অভ্যাস চেঞ্জ করছে, নিজের বন্ধুত্ব চেঞ্জ করছে, সব কিছু এভরিথিং করতে রাজি। তুমি শুধু আমার হও এই দাবিতে, মেয়েরা না। এখন যদি আমি একটু অন্যভাবে ব্যাখ্যা করি জিনিসটা, এই যে ভালোবাসার পরিমাপক আমি নির্ধারণ করলাম, এই নির্ধারণে যদি একটু অন্যভাবে ব্যাখ্যা করি, কেউ আপনাকে বলতেছে, আচ্ছা আমার বাবা আমাকে পারমিশন দেয় না কারোর সাথে কথা বলতে, আমার মা আমাকে পারমিশন দেয় না কথা বলতে। এই যে অজুহাতটা আপনাকে দিচ্ছে না, সেটা হচ্ছে তার ভিতরে আপনার প্রতি 100% ভালোবাসা নেই। মানে A+, না, সে A+ না, সে হচ্ছে ওই A-, সে হচ্ছে B+, সে হচ্ছে আপনার সিগারেট, ঠিক আছে, বা হচ্ছে 33-এর নিচে। বা ধরেন কেউ যদি বললো যে আমার তো মোবাইল ফোনটা বাটন ফোন, এটাতে হচ্ছে আমি টাকা ভরি না, তোমাকে ফোন দিব কেন? আমি তো পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকি, এটা নিয়ে আমার মা তো আমাকে এইগুলো পারমিশন দেয় না, আমার অনেক কিছু, মানে অজুহাত ডানার মতো অনেক রকমের আছে, তাই না? এই যত রকম শুনেন সব কিছু হচ্ছে আপনার প্রতি তার ভালোবাসাটা ওই A+ লেভেলের না। যে আপনার জন্য যদি তার A+ লেভেলের থাকে, সে কোনো না কোনোভাবে আপনার সাথে যোগাযোগ করবে এবং নিজেকে প্রকাশ করবে। আপনি তার প্রকাশের মাধ্যমে বুঝতে পারবেন যে সে রিয়েলি আপনাকে লাভ করে, ভালোবাসে। 1 মিনিট কথা বলবে, 1 সপ্তাহ পর ওই 1 মিনিটের ভিতরে আপনি বুঝতে পারবেন আপনার প্রতি তার আবেগ কতখানি। ভালোবাসায় যদি আবেগ না থাকে, ভালোবাসায় যদি টেক কেয়ার না থাকে, সে ভালোবাসা কোনো ভালোবাসাই না। কিছু কিছু মেয়ে আছে এরকম, একটা ছেলের থেকে সব কিছু চায়। ছেলেরা তাকে এই দেবে, ওই দেবে, এই ইমপ্রেস করবে, সেই ইমপ্রেস করবে, এইটা গিফট করবে, ওইটা গিফট করবে, আবার তুলনাও করে যে আমার বন্ধুরা আমার জন্য এই করে সেই করে। ওগুলো না ভালোবাসা না। ওই যে 12 রকমের, মানে বলে না যে ভাতা রি, ওইটা, ঠিক আছে, ওইটা ভালোবাসা না। যদি কোনো মেয়েও আপনাকে ভালোবাসে, সত্যি ভালোবাসার মানে ফিলিং অনুভব করে যে আপনাকে সে চায়, নাকি আপনার জীবন আপনাকে সে চায়, মন থেকে চায় আপনাকে, হ্যাঁ, এরকম যদি ফিল করে, সেটা হোক কোনো স্বার্থে, যে আপনাকে দেখতে অনেক সুন্দর, আপনি সুন্দর কথা বলেন, আপনি আপনার সাথে থাকলে তার ভালো লাগে, কমফোর্টেবল ফিল হয়, এরকম স্বার্থ যদি থাকে, থাকুক না, কিছু স্বার্থ থাকতেই, আমরা স্বার্থের বাইরে কেউ না। ধান্দা এক জিনিস, স্বার্থ আর এক জিনিস থাকে। এরকম যদি সেই মেয়েটা
আপনার প্রতি কিছু অভিযোগ করতে পারে, কিন্তু নিজের যে আবেগটা, সেই আবেগটা না দূরে সরাই রাখবে না। আপনাকে অপেক্ষা করবে না শুধু যে আপনি তাকে কখন ফোন দিবেন, আপনি তাকে প্রায়োরিটি দিবেন, আপনি তার সব কিছু করে দিবেন, এটা না। সে নিজের জায়গা থেকে আপনাকে ফোন দেবে, আপনাকে কাছে রাখবে, আপনাকে কেয়ার করবে, সব কিছু। আমি আমার জীবনে না কখনো ভালোবাসা পাইনি, কোনো নারীর ভালোবাসা আমি আমার জীবনে পাই নাই। আমি এক হতভাগ্য পুরুষ। আমার মা বলে কি জানেন, তোর আসলে কপাল খারাপ। আমি মেনে নিছি। এটা কিন্তু শুনলে অবাক হবে না, অনেকের জীবনে না কষ্ট দেওয়ার একজন লোক থাকে, ছ্যাঁকা দিছে, কষ্ট দিছে, দুঃখ দিচ্ছে, এরকম একজন লোক থাকে। বা কেউ কেউ ভালোবাসা পাচ্ছে, তার জীবন শুধু একটা ভালোবাসা লোক থাকে। কিন্তু আমার জীবনে না ভাই কিচ্ছু নাই, না ভালোবাসার মানুষ, না কষ্ট দেওয়ার মানুষ, না কোনো কিছু। আমি যখন ওই যে প্রেমের গান শুনি না, স্যাড গান হোক, লাভলি সং হোক, তখন কেউ তো অপোনেন্টকে নিয়ে গান গায় পাওয়ার জন্য, ভালোবাসার জন্য, বা ভালোবাসা। আমি তখন কি ফিল করি জানেন? আমার তো এরকম কেউ নেই, আমি তো একা, আমার তো ভালোবাসার মতো কেউ নেই। আমি সেই গানটাকে না নিজের ভিতরে ফিল করতে পারি না। শুনি, ভালো লাগে, একদম ভালো লাগে, কিন্তু না আমার সাথে রিলেট করতে পারি না। কারণ আমার তো আসলে ভালোবাসারও কেউ নাই, কষ্ট দেওয়ারও কেউ নেই, দুঃখ দেওয়ারও কেউ নেই, আদর করারও কেউ নেই, আমার তো শূন্য সবকিছু। আমার আসলে কপাল খারাপ। আল্লাহ আমার সাথে এই জিনিসটা করছে, বা আমাকে এরকম একটা জীবন দিচ্ছে কেন, সেটা সে ভালো জানে, আমার কোনো অভিযোগ নেই। আল্লাহর হয়তো কোনো পরিকল্পনার অংশ আমি, যে আমি জিনিসটা না পাইলে হচ্ছে আমার দ্বারা কিছু হবে বা হবে না, এরকম একটা কিছু থাকতে পারে। মাঝে মধ্যে না রাত্রিবেলা জানালার পাশে বসে চোখের জল ফেলি, কান্না করি। একা থাকা না খুব কষ্ট, খুব কষ্ট, বুঝবেন না এটা। যে ঘুরে বেড়াই, বিভিন্ন জায়গায় ঘুরি, মানুষের আমার চলাফেরা, লাইফস্টাইল দেখে অনেক কিছু ভাবে, অনেকে আফসোস করে, অনেকে ভালো লাগে আমার সব কিছু। কিন্তু দিন শেষে না আমি একটা শূন্য পলিথিনের ঠোঙ্গা, আমার ভিতরে কিচ্ছু নাই, ঠিক আছে? কারো প্রতি ভালোবাসাও নেই, কারো ভালোবাসা পাওয়ার জায়গাটাতেও নেই। তবে আমি যদি ওই লুচ্চা ছেলেদের মতো হইতাম, মেয়েদেরকে ইমপ্রেস করা, মেয়েদের পিছনে ঘোরা, দৌড়ানো, ঠিক আছে, তাদেরকে বিভিন্ন মিথ্যে কথা, ছলচাতুরি, অনেক কিছু দিয়ে প্রলুব্ধ করা, পটানো, জাস্ট লাইক দ্যাট, পটানো, ঠিক আছে? আমি পটাইতে পারি না, কারণ আমি যেমন সেটা দেখে যদি কোনো মেয়ে আমাকে ভালোবাসে, দ্যাটস গুড। একটা মেয়েকে মিথ্যে বইলা এটা সেটা বিভিন্ন বল ফোন দিয়ে ফেঁকে করে পটানো, এটা আমার পক্ষে না সম্ভব হয় না, ঠিক আছে? যার কারণে হচ্ছে আমি আমার জীবনে টোটালি একা একা থাকতে থাকতেই হয়তো একদিনকে চলে যাব সবার মধ্য থেকে। জানেন, আমি না আমার মৃত্যু কামনা করি। প্রায় ভাবি, এত মানুষ মরে যায়, আমি কেন মরি না? রাস্তা দিয়ে হাঁটার সময় মাঝে মাঝে ভাবি, একটা সাপ এসে আমাকে কামড় দিত, একটা গাড়ি আমার গায়ের উপরে উঠে দিত। একাকিত্ব লাইফ না ভালো লাগে না, ভালো লাগে না। কাউকে পটাইতে পারি না, কাউকে ইমপ্রেস করতে পারি না, অনেক কিছু পারি না। আমি হয়তো দেখতে ভালো না, আমার তো চলাফেরা ভালো না, বা তেমন খুব বেশি শিক্ষিত না, টাকা পয়সা নাই, মানে অনেক রকমের সমস্যা হয়তো থাকতে পারে আমার।
বা আমারকে ভালো লাগার মতো হয়তো কিছু নাই আমার ভিতরে, এজন্য আমি একা। তবে একা থাকা ভীষণ কষ্ট ভাই। জীবনে সবচেয়ে সুখ কি জানেন? আপনার একটা অপোনেন্ট থাকবে, তাকে নিয়ে আপনি খুশি। আপনি যদি কুঁড়ে ঘরেও থাকেন আর আপনার একটা অপোনেন্ট থাকে, তাকে যদি নিয়ে আপনি সুখী থাকেন, এটার চাইতে সুখ পৃথিবীতে দ্বিতীয় অন্য আর কিচ্ছুতে নেই। কিন্তু আমি টোটালি আমার লাইফে কখনো একটা অপোনেন্ট পাই নাই যেটা নিয়ে আমি সুখী হতে পারি। আজকে আমার কথাগুলো শেষ করব একটা মুভির স্টোরি দিয়ে। মুভিটা সত্যিকারের একটা মুভি, আমেরিকান একটা মুভি। ভালোবাসাটা না শুধু পাওয়া না, ভালোবাসাটা একটা অপেক্ষা। ভালোবাসা আশা, ভালোবাসাটা একটা আশা। যতক্ষণ মনে আশা আছে ততক্ষণ মনে ভালোবাসা আছে, ভালো লাগা আছে। যখন আশা শেষ তখন না ভালোবাসাটাও শেষ, ভালো লাগাটাও শেষ। একটা জাহাজের ক্যাপ্টেন, সে তার জাহাজটা সমুদ্রে ডুবে যায়। ভাগ্যবশত সেই লোকটা বেঁচে গেছে, একটা দ্বীপে যাইয়েছিল। তার বাড়িতে বউ আছে, সুন্দর একটা বউ আছে। দ্বীপের ভিতরে সে যে গাছগাছালি, ফলমূল, এটা সেটা খেয়ে 4 বছর ধরে জীবনযাপন করছে, এবং তার মনে আশা, বিশ্বাস যে আমি যদি কোনোদিন বাড়িতে ফিরে যেতে পারি, আমার বউর সাথে আমি খুব সুন্দর সময় কাটাতে পারবো। বউ আমার জন্য অপেক্ষা করতেছে, বউ আমাকে ভালোবাসে। এই আশা নিয়ে, এই বিশ্বাস নিয়ে, বউয়ের প্রতি তার কল্পনা, স্বপ্ন, এগুলো নিয়ে সে জীবন ধারণ করে বেঁচে আছে। তার ভিতরে ওই যে একটু নিভু নিভু আলো, তার বউকে নিয়ে সবকিছু, এর বাইরে তার জীবনে কোনো চিন্তা নাই। 4 বছর পরে ওই দ্বীপের পাশ দিয়ে একটা জাহাজ চলে যাচ্ছিল। সে আগুন জ্বালাইয়া অনেক কষ্ট করে তাদেরকে সিগন্যাল দেওয়ার চেষ্টা করে, নিজের অবস্থান জানানোর চেষ্টা করে। তারা আইসা ওকে নিয়ে যায়। ওকে নিয়ে যাওয়ার পরে সে যখন বাড়ি যায়, তাই দেখে এই বাড়িটাতে তার বউ আর থাকে না। সে খোঁজ নিয়ে দেখে তার বউ 3 বছর 6 মাস আগেই বিয়ে করে নিছে। সে তার চাকরি ফেরত পায়, সে সম্মান, সবকিছু। কিন্তু মানুষটা না ভিতর থেকে একদম মরে গেছে, আশাটা শেষ। একটা মেয়ের প্রতি তার যে ভালোবাসাটা ছিল, বিশ্বাস ছিল, এই বিশ্বাসের জায়গাটা না শেষ হয়ে গেছে। সে যখন দেখে যে তার প্রিয়তম স্ত্রী আরেকটা ছেলের সাথে হাত ধরে ঘুরতেছে, আরেকটা ছেলেকে ভালোবাসছে, এবং তার যে বিশ্বাসের জায়গাটা ছিল সেই জায়গাটা শেষ হয়ে গেছে। ভালোবাসাটা 2টা জিনিসের উপর ডিপেন্ড করে। নাম্বার 1 আশা, নাম্বার 2 বিশ্বাস। এই 2টা জিনিস যদি না থাকে, ভালোবাসা থাকে না। এই 2টা জিনিসের উপরে পৃথিবীর সমস্ত ভালোবাসা নির্ভর করে। আজকের লাইফটা এজন্যই করা, যারা লাইফটা দেখবেন এই 2টা জিনিস এবং ভালোবাসার পরিমাপক যেটা বললাম, এটার সাথে মিলাই ভালোবাসবেন। কখনো ঠকবেন না, কখনো ঠকবেন না, কখনো আপনার চোখের জলে বালিশ ভিজবে না। বাবা মাকে ভালোবাসুন, বাবা মার সেবা যত্ন করুন, বাবা মাকে বন্ধু বানান, নিজের মাকে নিজের সবচেয়ে প্রিয় বন্ধু বানান।
ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।